বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো শিক্ষার্থী, আজকে আমি ত্রিকোণমিতিক অনুপাত এর মান বা ভ্যালু নির্ণয় হচ্ছে 9.2 এর গত ক্লাসে আমি তোমাদের জন্য 5 নম্বর। দেখো ত্রিকোণমিতিক অনুপাতে অনুশীলনী 9.2 এর ভ্যালু বা মান নির্ণয় করেছিলাম। গত ক্লাসে তোমার ধারাবাহিকভাবে তোমার 22 পর্যন্ত আমি তোমাদের জন্য সমাধান করে দিয়েছিলাম, অত্যন্ত সহজ এবং সরল ভাষায়। এখানে আজকে দেখো আমরা জানি সমাধান। আজকে হচ্ছে ত্রিকোণমিতিতে সমাধান হচ্ছে যে এখানে সমাধান করে একটি শর্ত দেওয়া আছে যে সমাধান করতে হবে। সমাধান তো আমরা আগেও শিখেছি, ষষ্ঠ শ্রেণীতে শিখেছি, সপ্তম শ্রেণীতে শিখেছি। এরপরে তোমাদের একটু ধারণা আমি দিয়ে দিচ্ছি যে সমাধান মানে হচ্ছে তোমার ব্যালেন্স, তার মানে হচ্ছে তোমার দায়পাল্লা। যেমন তুমি যদি জানো যে এখানে একটা দায়পাল্লা আছে আর এইখানে যদি তোমার ব্যালেন্স করার জন্য তোমাদের এরকম যদি দুটি বস্তু থাকে, তুমি ধরে নাও, যেমন মনে করো এটি হচ্ছে একটি নীতি, বা এইখান থেকে যদি দেখো এই ধরনের দাঁড়িপাল্লা, বা আগে আমরা দেখছি যে এইখানে কোনো বাটখারা বা পাথর বা তুমি অন্য কিছু যদি রাখো, তাহলে তুমি দেখবে যে এইখানে হলো ধরার ডেন্ডি, বা তুমি দেখতে পাচ্ছ যে এই ব্যালেন্স মানে হচ্ছে সমাধান। আর এখানে যদি তুমি একটি বস্তু রাখো, যেমন মনে করো যে এটার মধ্যে রাখলা বিভিন্ন ধরনের চাল, চিনি, ডাল। এই দাঁড়িপাল্লার মধ্যে যদি তুমি চাল, চিনি, ডাল রাখো, দৈনন্দিন জীবনে আমরা বেচা কেনা যে করে, বিভিন্ন দোকান থেকে আমরা চাল, চিনি, ডাল ইত্যাদি কিনে থাকি। এগুলি তোমার দেখো এই ব্যালেন্স করা হয়ে থাকে এই দাঁড়িপাল্লার মাধ্যমে, মানে সমতা আনয়ন করা হয়। এখানে ধরো মনে করো বাজারে যে একটা বাটখারা আছে, এই মনে করো 1 কেজি, এই 1 কেজি যদি বাটখারা থাকে বা 1 কেজি, এই 1 কেজি এখানে চিনি, আমার চাল, চিনি, ডাল যদি তুমি 1 কেজি দাও, তাহলে তোমার যখন দেখবে যে এই যে আছে পাত্র আর এই পাত্রের যদি সমান ব্যালেন্স, তার মানে সমান হয় 1 কেজি চাল সমান 1 কেজি, তোমাকে কোনো দোকানদার তো এরকম ভাবে যদি হেলে থাকে তখন তো তোমাকে দিবে না, তার মানে বেশি। আর উপরে যদি এই ডালটা উপরে যদি উপর দিকে থাকে তাহলে তুমি তো নেবে না। তাহলে আমরা এই ব্যালেন্স বা দায়িত্বতার সংজ্ঞা আমরা দিতে পারি যে সমীকরণের মাধ্যমে। যেমন এই অর্থাৎ বাম পক্ষ আর এই হলো ডান পক্ষ। তাহলে আমরা যে সমীকরণ বা সমাধানে আমরা সংজ্ঞা বলতে পারি যে একটি জানা বস্তুর সাথে, যেমন বাটখারা 1 কেজি, 5 কেজি, তোমার হাফ কেজি বা 500 গ্রাম, 200 গ্রাম, 300 গ্রাম যদি এখানে রাখো বাটখারা, তাহলে এদিকে যে কোনো বস্তু দিবা তার সমান পরিমাণ হলে তোমাকে দোকানদার তোমাকে দিয়ে দিবে না। যদি উপরের দিকে থাকে তুমি নিবে না, আর বেশি যদি নিচের দিকে যদি এই ডানটি যদি সমান থেকে নিচের দিকে যদি হেলে থাকে তাহলে তুমি নেবে না, তাহলে কম বেশি হবে। কম বেশি হলে নিবে না। অর্থাৎ 1 কেজি থাকলে এদিকে শুধু 1 কেজি সমান হলে তোমার ব্যালেন্স সমান, তখন তোমাকে বুঝতে হবে যে বাম পক্ষ সমান ডান পক্ষ হলেই তোমার এই ব্যালেন্স। এখান থেকে আমরা ধারণা করতে পারি যে একটি বস্তু জানা বস্তুর সাথে, যেমন বাটখারা 1 কেজি, এটা সরকার পদ্ধতি তৈরি, এই 1 কেজি বস্তুর সাথে যদি আরেকটি বস্তু যদি তোমার কি করা হয় যে 1 কেজি বস্তু সমান সমান হয়, তখন বুঝতে হবে যে এখানে 1 কেজি ওজনের বস্তুর সাথে 1 কেজি চাল, চিনি, ডাল দৈনন্দিন জীবনে আমরা যে সমস্ত বস্তু বাজার থেকে ক্রয় করি তার সমান হলেই তোমার কাস্টমারকে অর্থাৎ দোকানদার দিয়ে দেয়। বেশি দেওয়ার নিয়ম নাই, কম দেওয়ার নিয়ম নাই। এইটা হলো দায়িপাল্লা। আর আল কোরআন শরীফের মধ্যে আছে যে সূরা মিজান, মিজান এই সূরার মাধ্যমে বোঝাচ্ছে আল্লাহ তাআলা যে শাসক করলে মানুষের যে পাপ এবং নেকি বিচার করবে,
হাসর ফিল্ডে এই দাঁড়িপাল্লা বা সূরা মিজানে বলা হয়েছে সম্পর্কে। যাক, আমরা আজকে যে বিষয়টা পড়বো আজকে ত্রিকোণমিতি 9.2 এর এখানে হচ্ছে তোমার যে সমাধান করে, এখানে সমাধান করে আমাদের সাইন থিটা cos থিটা এর মান বের করতে হবে। তার মান হচ্ছে যে বাম পক্ষ সমান ডান পক্ষ হলে তাহলে আমরা এই সমীকরণের সংজ্ঞা দিতে পারি। সমীকরণ কাকে বলে? যে একটি জানা বস্তুর সাথে একটি অজানা বস্তুর যে তুলনা করা হয় তাকে সমীকরণ বলা হয়। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা। যাক, আমরা একটা সমীকরণ সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিয়ে নিলাম। তাহলে আজকে আমরা এই ত্রিকোণমিতি বিষয়ের যে সমীকরণ আছে সেগুলো থেকে আমরা ত্রিকোণমিতি অর্থাৎ সাইন থিটা cos থিটা ইত্যাদির মান আমরা বের করার চেষ্টা করব এই সমীকরণ বা ব্যালেন্স থেকে। যার তোমাদের একটা সমীকরণ সম্পর্কে মোটামুটি ব্যালেন্স বা ধারণা দেওয়ার আমি চেষ্টা করেছি। যে একটি জানা বস্তুর সাথে অজানা বস্তুর যে সম্পর্ক নির্ণয় করা হয় তাকে সমীকরণ বলা হয়। তাহলে চলো আজকে আমরা এখানে ত্রিকোণমিতি অনুশীলন 9.2 এ দেওয়া আছে 30 নম্বরে দেখো সমাধান করো। সমস্যাটা দেওয়া হচ্ছে, এটি হচ্ছে একটি সমীকরণ যে সমাধান করো। এখানে সমাধান করার জন্য তোমাকে দেওয়া হচ্ছে যেমন মনে করো sin থিটা প্লাস তোমার cos থিটা ইকুয়াল টু 1। এরপরে তোমার শর্ত দেওয়া আছে যখন তোমার ব্যাপারটি হলো যে 0 থেকে থিটার মান বড়, থিটার মান 0 সমান অথবা বড় আর 90 ডিগ্রির সমান অথবা ছোট, এই হলো তোমার শর্তের মধ্যে আমার অঙ্কটিকে সমাধান করতে হবে। এখানে বলা হচ্ছে যে থিটার মানটা হবে 0 থেকে বড়, তার মানে 1 2 3 এরকম হতে পারে অথবা 0 হতে পারে, আর অপর দিকে হচ্ছে 90 ডিগ্রিও হতে পারে অথবা 90 ডিগ্রির থেকে কম 60 65 যাই হোক হতে পারে। এই শর্তের মধ্যে আমরা এই সমীকরণটিকে আজকে সমাধান করব। তাহলে তোমরা সবাই লক্ষ্য করো, দেখো যে এখানে আমি কি করতে পারি। এখানে উভয় পক্ষ দেখো আছে যে এখানে তুমি একটা পক্ষান্তর করে নিতে পারো, যেখানে হচ্ছে যেমন সাইন, এখানে হচ্ছে তোমার সাইন থিটা আমি লিখলাম যেমন ডান পক্ষে আছে 1। এখন আমি যদি পক্ষান্তর করি, যেহেতু এটি ব্যালেন্স ডান পক্ষ আর বাম পক্ষ সমীকরণের মাধ্যমে আমরা সেটা বুঝতে পেরেছি যে এটি হচ্ছে বাম পক্ষ, যেখানে বাঁকার হচ্ছে আর ওটা হচ্ছে ডান পক্ষ। এখন আমরা যদি এই সমান চিহ্নে অর্থাৎ ব্যালেন্স চিহ্নে যদি এক পক্ষ থেকে অন্য পক্ষে আমরা কোনো রাশিকে নিয়ে যাই তখন তাকে চিহ্ন পরিবর্তন হয়, তখন তার চিহ্নে পরিবর্তন হয়। তাহলে আমরা মনে করো cos থিটাকে আমরা ডানে নিয়ে গেলাম, তাহলে এখানে দেখো এই চিহ্ন তার ছিল প্লাস, ওদিকে ধানি দিয়ে চিহ্ন পরিবর্তন হয়েছে, সেখানে হয়ে গেছে তোমার মাইনাস। এখন আমরা এই পক্ষান্তর বিধি অনুসরণ করছি। উভয় পক্ষকে যদি আমরা এখন বর্গ করি অর্থাৎ স্কয়ার করে নাও, তাহলে দেখো a মাইনাস b, এখানে a মাইনাস b উভয় পক্ষকে যদি আমরা বর্গ বা স্কয়ার করি, বর্গ করে তাহলে উভয় পক্ষকে যদি বর্গ করি পড়াটা, তাহলে দেখো এইটুকু 1 মাইনাস cos, তার মানে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পড়ে। আর এইটুকু হচ্ছে তোমার যেমন মনে করো এখানে আমি যদি বর্গ করি তাহলে হবে sin স্কয়ার ইকুয়াল টু 1 স্কয়ার মাইনাস ফর্মুলা 2a, দেখো এখানে হলো b প্লাস এই দিলাম আমি b স্কয়ার, তার মানে হচ্ছে যে মাইনাস b হোল স্কয়ারের সূত্র আমি পেয়ে নিচ্ছি। এখানে আমি দেখো এখানে যদি এখন সাইনের পরিবর্তে আমরা সবই কজে নিয়ে যাই, তাহলে দেখো সাইনের পরিবর্তে আমি তোমাদের 9-1 সূত্র শিখিয়েছি যে 1 মাইনাস cos স্কয়ার, এটি হয়তো তোমরা সবাই জানো, আর যারা না জানো এখনো তোমরা সেটি কিন্তু এখন মুখস্থ করে নেবে। যেমন 2 cos থিটা এখানে গুণ করো 2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা,
আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন আমরা যদি এখানে দেখো তাহলে দেখো এখানে আমরা 1 মাইনাস cos স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস 2 cos থিটা প্লাস cos স্কয়ার পেয়েছি। এখন আমরা যদি এটিকে পক্ষান্তর করি তাহলে দেখো এখানে পক্ষান্তর করো, তাহলে দেখো যে এদিকে নিয়ে আসো 1 মাইনাস cos স্কয়ার থিটা, বা এখানে 1 এদিকে নিয়ে আসো মাইনাস 1, যদি বামে নিয়ে আসি অল রাশি দেখো এখানে হবে 2 cos থিটা মাইনাস দেখো cos স্কয়ার থিটা। আশা করি যে ডান পক্ষে নাই কোনো কিছু রাশি, এদিকে সব নিয়ে আসলাম, তাহলে আমার এখানে দেখো ডান পক্ষে 0। এখন আমরা দেখো 1 মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস এখানে মাইনাস 1 আর হলো প্লাস 1 এ তোমার চলে যায় cos স্কয়ার মাইনাস cos স্কয়ার আমরা লিখতে পারি 2। দেখো 2 cos স্কয়ার থিটা মাইনাস গেল এখানে প্লাস দেখো 2 cos থিটা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। মাইনাস cos স্কয়ার মাইনাস cos স্কয়ার মাইনাস 2 cos স্কয়ার মাইনাস 1 প্লাস 1 এ চলে যায়, তাহলে আমার এখানে রয়ে গেল মাইনাস 2। যদি আমরা কমন নেই তাহলে আমরা লিখতে পারি দেখো যে এখানে তোমার দেখো রয়ে গেল cos স্কয়ার থিটা মাইনাস 2 কমন গেলে এখানে থাকছে তোমার cos থিটা, cos স্কয়ার থিটা দেখো আর প্লাস মাইনাস মাইনাস 2 cos থিটা। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন দেখো যে আমরা যদি আরেকটা cos কমন উভয় পক্ষে মাইনাস 2 দ্বারা গুণ করে দিই, একটা cos কমন নিলে তাহলে cos থিটা কমন cos থিটা ইকুয়াল টু মাইনাস 1 ইকুয়াল টু তোমার হচ্ছে 0। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। তাহলে দেখো দুটি রাশি গুণ আকারে আছে, তাহলে আমরা যদি লিখি cos থিটা ইকুয়াল টু 0 বা cos 0 ডিগ্রির মান হচ্ছে তোমার cos 0 ডিগ্রি, বা থিটা সমান আমরা পাই 0 ডিগ্রি, যেহেতু তোমার বলা হচ্ছে যে cos থিটার মান 0 ডিগ্রি অথবা তোমার 90 বা 90 এর চাইতে কম হতে পারে, অথবা তাহলে আমরা লিখতে পারি অথবা কি লেখা যায় দেখো এখানে আমরা লিখতে পারি যে cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু আমরা 0 লিখতে পারি। এবার দেখো cos থিটা ইকুয়াল টু 1 বা এখানে cos দেখো cos থিটা সমান হচ্ছে cos 90 ডিগ্রির মান হচ্ছে cos 0 ডিগ্রির মান সরি এখানে 90 cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, আর এখানে হচ্ছে উল্টা তোমার হবে cos 0 ডিগ্রির মান হলো তোমার 1, 90 ডিগ্রি মান হচ্ছে তোমার 0। আশা করি তোমরা এইটুকু দেখো cos 90 ডিগ্রি মান 0 cos, তাহলে তোমরা একটু দেখে নাও যে এখানে দেখো এখানে cos হচ্ছে অর্থাৎ cos 0, cos এর মান যদি 0 হয় তাহলে অর্থাৎ আমরা জানি যে
cos 0 তার মানে হচ্ছে cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে আমরা cos বাদ দিলে থিটা সমান 90 ডিগ্রি পেলাম এবং দেখো ওখানে হচ্ছে 1, তাহলে 1 যদি হয় আমরা জানি তাহলে cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, সুতরাং থিটা সমান আমরা লিখতে পারি এখানে থিটার মান হচ্ছে তোমার 0 ডিগ্রি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। সুতরাং নির্ণীয় মান হচ্ছে যে এখানে নির্ণীয় মান থিটা সমান 90 ডিগ্রি অথবা হচ্ছে যে থিটা সমান হচ্ছে 0 ডিগ্রি। এই ছিল এই অঙ্কের শর্ত অনুসারে এখানকার মতো যে শর্ত দিয়েছিল থিটার মান 0 সাইডে ছোট বা 0 সমান অথবা 90 এর সমান অথবা 90 চাইতে ছোট, সেই শর্ত অনুসারে নির্ণেয় মান থিটা সমান 90 ডিগ্রি অথবা হচ্ছে থিটা সমান হচ্ছে 0 ডিগ্রি হতে পারে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। যদি তাহলে চলো আমরা যাব অন্য আরেকটি অঙ্কের সমাধানে। এইখান থেকে আমরা এটি খাতায় উঠিয়ে নিব এবং বেশি বেশি করে চর্চা করে নিবা। তোমাদেরকে এগুলি সূত্রগুলি মুখস্থ করে নিতে হবে। তাহলে চলো আমরা যাই 24 নম্বরের একটি অঙ্ক আছে সেখানে এই 24 নম্বরের অঙ্কটি তোমরা এটি আমরা খাতায় তুলে নিলাম এবং মুছে নেই। আমরা 24 নম্বরের অঙ্কের সমাধানে যাব। তাহলে চলো এইবার তাহলে আমরা 24 নম্বরের অঙ্কটি দেখে নিই। তোমরা সবাই দেখো যে 24 নম্বরের অঙ্কটির সমাধান। আশা করি যে তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। 23 নম্বরটি আমরা এখন যাব 24 নম্বরের অঙ্কের সমাধান। দেখো সমাধান করো স্কয়ার মাইনাস, যেমন সমাধান করো যে cos স্কয়ার থিটা মাইনাস হচ্ছে তোমার sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি যে 2 5 cos থিটা 2 minus 5 cos থিটা যখন থিটা সূক্ষ্মকোণ, যখন থিটা হচ্ছে -5 cos থিটা, যখন বলা হচ্ছে যে থিটা হলো সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ বলতে আমরা বুঝি 90 ডিগ্রি অপেক্ষা এই ছোট কোণকে বোঝানো হয় এখানে। তাহলে তোমরা দেখো আমরা 24 নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে দেখো সমাধান করার একটা কৌশল, কি কৌশল সেটা তুমি দেখো। প্রায় সাধারণ ছাত্রছাত্রী অনেকেই সেটা বুঝতে পারে না যে তুমি কোন দিকে দিয়ে সমাধান করবে এবং এই থিটার মান বের করবে যে থিটা হলো না সূক্ষ্মকোণ 90 ডিগ্রি থেকে ছোট হবে থিটার মান। তাহলে তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। দেখো এখানে বেশিরভাগ অংশ রয়ে গেছে cos, তাহলে cos আছে বেশিরভাগ অংশে আমরা এই sin কি cos এ নেওয়ার জন্য চেষ্টা করব। তাহলে তোমার তারপরে দেখো মিডল ফ্যাক্টর এগুলাই যদি তুমি জানো তাহলে অবশ্যই সহজে তুমি সমাধান করতে পারবে, থিটার মান বের করতে তুমি পারবে। তাহলে চলো আমরা আজকে এই অঙ্কটি দেখো cos স্কয়ার মাইনাস থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান হচ্ছে বা ইকুয়াল টু 2 5 cos থিটা। তাহলে আমরা দেখব যে sin এর সংখ্যা এখানে কম, তাহলে আমরা যাব cos এর দিকে। তাহলে চলো আমরা এবার আমরা এই রাশিটিকে 1 cos এর দিকে ধাবিত করব। দেখো তাহলে আমার সমাধানটা সহজ হয়ে যাবে এবং ধরতে পারবে তুমি। তাহলে 1 এর sin স্কয়ারের পরিবর্তে আমরা সূত্র জানি যে 1 cos স্কয়ার থিটা। আশা করি তোমরা একটু বুঝতেই পেরেছো। দেখো 2 5 cos থিটা লিখলাম। দেখো এই sin এর এমন পরিবর্তন বা চেঞ্জ করে আমরা সূত্রে নিয়ে গেছি 1 cos স্কয়ার থিটা। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। দেখো
এখন আমরা যদি এখানে দেখো গুণ করি তাহলে দেখো -1 মাইনাসে প্লাস ভিতরে এখানে cos স্কয়ার থিটা ইকুয়াল টু আমি লিখতে পারি, অথবা তুমি যদি পক্ষান্তর করে 2 কে বাম দিকে নিয়ে আসো তাহলে 5 cos থিটা কে বামে নিয়ে আসো, সব একদিকে নিয়ে আসলাম, বাম পাশে ডান পক্ষ তাহলে হয়ে গেল তোমার 0। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন দেখো যে আমরা cos স্কয়ার প্লাস cos স্কয়ার তাহলে আমরা লিখতে পারি যে 2 cos স্কয়ার, তার মানে তোমার 2 cos স্কয়ার হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। এখন n1 আর এখানে দেখো -2 n-1 আর ওইখানে আছে তোমার প্লাস 5 cos থিটা, আমি মাঝামাঝি রেখে ফেললাম, এটিকে দেখো আর -1 -2 কে আমি যদি এখানে -3 লিখে ফেলি তাহলে কোনো সমস্যা নেই। আশা করি এখন দেখো এখানে 1 2 3টি রাশি থাকে, আর আমরা তিনটি রাশি থাকলে পাওয়ারের ক্রম 2 স্কয়ার প্লাস 5 cos থিটা -3 আছে, তাহলে আমরা সেটি কি করতে পারি, মিডল ফ্যাক্টর করতে পারি। তাহলে চলো আমরা আজকে এটিকে মিডল ফ্যাক্টর করে ফেলি। তাহলে দেখো cos স্কয়ার থিটা, এখানে দেখো এই cos স্কয়ার থিটা দেখো এই 5 কে যদি ভাঙো 3 দুগুণে 5 হয়, কিন্তু আমার কিন্তু মাইনাস আসে না, কাজে আমি 6 যদি দিই তাহলে দেখো মাইনাস আসে। তাহলে 6 cos থিটা প্লাস cos থিটা যদি দেই, সরি এখানে দাও মাইনাস আর এখানে দাও প্লাস, তাহলে হচ্ছে 6 cos থিটা মাইনাস cos থিটা আমি লিখতে পারি -3 কিন্তু তোমার 0। আশা করি মিডল ফ্যাক্টর হয়ে গেছে। তাহলে দেখো এখানে 6টা cos থিটা দিয়ে লিখেছি, ছিল আমার মূল রাশিতে 5টি cos থিটা, এখানে cos থিটা একটি মাইনাস বা বিয়োগ করে দিয়েছি, তাহলে আমার ঘরে 5টি cos থিটা এখানে রয়ে গেল। কাজেই দেখো এখন এই 3 আর এটা প্রথম রাশি 2 cos স্কয়ার থিটা গুণ করলে -6 cos স্কয়ার থিটা, আর এইটুকু গুণ করলে দেখো cos স্কয়ার থিটা হয় 6 cos স্কয়ার থিটা। আশা করি এই দুটির মধ্যে কমন আছে 2 cos থিটা। তাহলে দেখো এখানে অবশিষ্ট থাকছে cos থিটা প্লাস 3। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখানে একটি 1 কমন দাও, দেখো এখানে cos থিটা মাইনাসে প্লাস হলো তোমার 3। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। এখন দেখো cos থিটা প্লাস 3 দুটো একজাক্ট, তাহলে আমরা দুটোর মধ্যে একটি নিব কমন। দেখো এখানে তুমি দেখো যে cos থিটা প্লাস 3 cos থিটা, আর এখানে বাহিরে আছে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। আমরা cos থিটা প্লাস 3 দুটোর মধ্যে একই নিলাম, আর বাহিরে আছে 2 cos থিটা মাইনাস 1 নিলাম। এখন দুটি রাশি গুণ করে যদি 0 হয় তাহলে যে কোনো একটি আলাদা সমান 0 হয়, তাহলে সেটি কিন্তু আমরা জানি। দেখো এখানে কিন্তু 2 cos থিটা দেখো এখানে cos থিটা প্লাস 3 নট ইকুয়াল টু 0, এত সমান 0 হতে পারে না। সুতরাং আমরা লিখতে পারি দেখো এখানে যে cos থিটা 2 cos থিটা প্লাস মাইনাস 1 ইকুয়াল টু 0, বা আমরা লিখতে পারি দেখো 2 cos থিটা ইকুয়াল টু 1, বা আমরা লিখতে পারি দেখো cos থিটা ইকুয়াল টু ভাগ দিলে 1/2। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। আমরা এখন যদি দেখো যদি বুঝাই তাহলে
ব্যাপারটি দ্বারা দেখো যে বা cos থিটা সমান আমরা লিখতে পারি যে cos হাফ, তার মানে হচ্ছে cos যে হাফ সম্ভবত 60 ডিগ্রি মান আমরা মুখস্থ করেছিলাম যে cos অর্থাৎ হাফ ডিগ্রির মান হচ্ছে 60 এখানে। তাহলে আমরা দেখি যে cos থিটা সমান হচ্ছে হাফ, হাফ মানে হচ্ছে তোমার cos 60 ডিগ্রি। তাহলে আমরা এই cos 60 ডিগ্রির মান আমরা লিখে নিতে এখানে পারি। তাহলে দেখো এখানে হাফের পরিবর্তে আমরা বসিয়ে দিলাম cos 60 ডিগ্রি, বা উভয় পক্ষ থেকে যদি তুমি cosটা বাদ দিয়ে দাও তাহলে থিটা সমান পেলাম আমরা 60 ডিগ্রি। অতএব নির্ণীয় সমাধান তুমি পেলে কত দেখো, নির্ণীয় সমাধান সমান থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এইটুকু অন্তত পক্ষে ভালোই বুঝতে পেরেছ। আর অঙ্কগুলো তুমি একটু মনোযোগ সহকারে চর্চা করলে সমাধানগুলি কি করতে পারবে বলে আমার ধারণা। এখন তাহলে আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ। যদি বুঝতে না পারো তাহলে সরাসরি তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে দিও যে এই জায়গাটা বুঝতে পারি নাই, তোমাদের জন্য সেটি আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে তোমরা সবাই একটি খাতায় লিখে নাও। এখন দেখো আমি 24 নম্বর অঙ্কটি সমাধান করতে পেরেছি। আবার আমি এখন যাচ্ছি তোমার 25 নম্বরের অঙ্কটি সমাধান করার জন্য। তাহলে চলো আর দেরি না করে আমরা 25 নম্বরের অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। এখানে দেখো পরিষ্কার করে নাও, যেমন এখানে এইবার দেখো যে এবার আমরা দেখো এখানে তোমার হচ্ছে 25 নম্বরের সমাধান অঙ্কটি দেখো যে 25 নম্বরে বলা হচ্ছে তোমার তোমাকে সমাধান করতে বলা হচ্ছে আগে 24 এর মতোই। তুমি দেখো যে 25 নম্বরের সমাধানটি হচ্ছে এখানে sin স্কয়ার সমাধান করো, প্রথম দেওয়া আছে। তাহলে সমাধান করো তোমরা 2। দেখো এখানে দেওয়া আছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা। আশা করি যে তোমরা ব্যাপারগুলি স্পষ্ট করে নিয়ে যাওয়া ধারণা। এবং হচ্ছে যেমন দেখো থিটা হচ্ছে সূত্রকোণ 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 0 যখন মানে থিটা সূক্ষ্মকোণ, যখন থিটা সূক্ষ্মকোণ। আশা করি তুমি এটুকু বুঝতে পেরেছো। এখন দেখো যে আমরা এটি সমাধান করব। তাহলে আমি পূর্বের অঙ্কটিতে 24 নম্বরে বলেছিলাম তুমি কোন দিকে ধাবিত হবে। এই সমাধানের একমাত্র পেজ বা তোমার সমস্যা দেখা দেয় কোন জায়গাটার মধ্যে যে এটি সমাধান করব, আমি কোন দিকে যাব। এই পেজ বাংলার জন্য আজকে আমি তোমাদের জন্য এই ক্লাসটি শুরু করেছি। এখন তাহলে তুমি দেখো খেয়াল করো আমার কথাগুলি যে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0 যখন থিটা সূক্ষ্মকোণ। তাহলে তুমি দেখবে আমি কোন দিকে যাব। এখানে cos এর সংখ্যার পরিমাণে বেশি, তাহলে আমি চলো এই cos এর দিকে চলি। তাহলে cos এর দিকে গেলেই সুবিধা আমার, কারণ sin এর পরিবর্তে আমি লিখতে পারবো। এটি কিন্তু তুমি প্রথমেই একটি সিদ্ধান্ত করে নিবে যে আমি কোন দিকে যাব সমাধান করার জন্য। কাজেই দেখো আমরা sin এর পরিবর্তে সূত্রটি বসিয়ে দিলাম 1 মাইনাস cos স্কয়ার থিটা। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা কিন্তু এটি বুঝতে পেরেছো। এখন মাইনাস থিটা ইকুয়াল টু 0। দেখো
তাহলে আমরা এবার একটু গুণ করি। দেখো 1 কে গুণ করলে 2, আর 1 2 দ্বারা যদি আবার cos কে গুণ করো তাহলে হবে 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এইবার দেখো ইকুয়াল টু 0, তাহলে তোমরা ইকুয়াল টু 0 দেখতে পাচ্ছ। এখন দেখো আমরা এখানে ক্যালকুলেশন করব। যেমন 2 আছে, এখানে মাইনাস 2 cos স্কয়ার সবার উপরে পাওয়ার, এটি সবার আগে নিয়ে আসো, প্লাস 3 এখানে আমি লিখতে পাই। দেখো cos 3 এরপরে থিটা মাইনাস 3টা মাইনাস 2টা প্লাস থাকছে আমার একটা। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন বা আমরা দেখি যে এখানে মাইনাস আছে, আমরা মাইনাসটা সবার আগে কমন নিব। দেখো এখানে মাইনাসটা যদি কমন নাও তাহলে দেখো মাইনাস প্লাসে মাইনাস 3 cos থিটা প্লাস 1 আমরা লিখতে পারি। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন আমরা উভয় পক্ষে মাইনাস 1 দ্বারা যদি দেখো এখানে একটা মাইনাস আছে, এই মাইনাসকে তোমার দূর করতে হবে। বা হ্যাঁ, এখানে মাইনাসকে দূর করার জন্য বা এখানে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে মাইনাস 1 দ্বারা উভয় পক্ষকে গুণ করে দাও, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। এখানে থাকছে ওয়ানলি cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে তোমার 0। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে দেখো 2 এখানে হচ্ছে 2 cos স্কয়ার থিটা, যদি আমরা এটিকে এখন মিডল ফ্যাক্টর করি তাহলে ফ্যাক্টর করতে হলে প্রথম রাশি আর শেষের রাশি গুণ করো। আমরা এটিকে লিখতে পারি 2 cos থিটা ভেঙে মাইনাস cos থিটা লিখতে পারি, আর প্লাস 1 ইনটু 0 লিখতে পারি। দেখো এখানে আমরা এটিকে মিডল ফ্যাক্টর করেছি, 1 2 3 রাশি ভেঙে আমরা চারটি রাশি তৈরি করেছি। সেটি হচ্ছে যেমন 2 cos স্কয়ার, এখানে হচ্ছে 2 cos থিটা মাইনাস cos থিটা, যোগ করলে মাইনাস 3 cos থিটা আর প্লাস 1 গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস 2 cos স্কয়ার থিটা, আর প্রথম রাশি শেষ রাশি গুণ করলে 2 cos স্কয়ার থিটা। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এইবার দেখো cos থিটা কমন দাও, 2 cos থিটা কমন গেলে এখানে অবশিষ্ট রইল তোমার cos থিটা মাইনাস 1, আর এখানে যদি আমি 1 কমন দিই তাহলে দেখো cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা এটুকু বুঝতে পেরেছ। দেখো cos থিটা মাইনাস 1 আর এখানে রয়ে গেছে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা এটুকু বুঝতে পেরেছ। এইবার দেখো যে এইবার যে আমরা রাশিটি পেলাম যে cos থিটা মাইনাস 1 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, যে কোনো দুটি রাশি গুণফল যদি এখানে 0 আকারে হয় তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা সমান আমরা 0 লিখতে পারি। সুতরাং আমরা হয় লিখব, দেখো এখানে আমরা লিখতে পারি cos থিটা, দেখো সুতরাং আমরা লিখতে পারি cos থিটা ইকুয়াল টু 1। দুটো রাশি গুণফল যেহেতু 0 আলাদা আলাদা বা প্রত্যেকটি সমান 0 হতে পারে, বা আমরা লিখতে পারি যে cos থিটা ইকুয়াল টু 1 বা cos থিটা আমরা লিখতে পারি যে cos 0 ডিগ্রির মান হচ্ছে তোমার 1। আশা করি তোমরা 0 ডিগ্রির মান জানো যে cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। এখন আমরা যদি লিখি cos থিটা ইকুয়াল টু 0 তাহলে আমরা cos এর মান পেলাম 0। তাহলে আমরা হয়তোবা cos এর মান আমরা যে জানতে পেরেছি যে cos 0 মান হচ্ছে 1 আর cos 90 ডিগ্রি হলো তোমার। এগুলা ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো তোমরা একটু মুখস্থ করে নিবা।
আমার পরামর্শ হলো আর এগুলি মুখস্থ করতে হবে। আর দেখো আবার আমরা লিখতে পারি, দেখো আবার লেখা যায় 2 cos থিটা, এখানে মাইনাস ওয়ান ইকুয়াল টু আমরা লিখতে পারি 0 বা দেখো 2 cos থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 বা cos থিটা সমান আমরা লিখতে পারি 1/2 বা cos থিটা লিখতে পারি যে cos 60 ডিগ্রি মান হচ্ছে তোমার হাফ, বা এখন থিটা সমান আমরা লিখতে পারি 60 ডিগ্রি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো। অতএব নির্ণয় সমান হবে, যেমন থিটা যখন সূক্ষ্ম কোণ, নির্ণয় সমাধান তাহলে হবে থিটা সূক্ষ্ম কোণ, অথবা হচ্ছে তোমার যে থিটা যখন সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ বলতে আমরা এখানে দেখছি যে থিটার মান বলা হচ্ছে থিটা সূক্ষ্ম কোণ, তাই নির্ণয় সমাধান হচ্ছে 60। সূক্ষ্ম কোণ নির্ণয় সমাধান গ্রহণযোগ্য মান হলো তোমার থিটা সমান আমরা লিখতে পারি 60 ডিগ্রি। আশা করি যে প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ যে 25 নম্বর অঙ্কটি আজকে আমি এখানে সমাধান করে নিলাম, তোমরা এটি খাতায় উঠিয়ে নিতে পারো। আজকের মতো এখানে সমাধানগুলি আমি যেভাবে তোমাদেরকে অর্থাৎ চেষ্টা করেছি সেটি কিন্তু তুমি যদি মনোযোগ সহকারে ভিডিওগুলি যদি তুমি দেখো এবং খাতায় লিখে চর্চা করে, তাহলে অবশ্যই তুমি অঙ্কগুলি অর্থাৎ সহজেই করতে পারবে ইনশাআল্লাহ। আশা করি তোমরা সবাই উপকৃত হবে। এখানে থিটার মান গ্রহণযোগ্য মান হচ্ছে যেহেতু থিটা সূক্ষ্ম কোণ 60 ডিগ্রি, এটি কিন্তু মান নেই, গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য মান নহে, শর্ত অনুসারে গ্রহণযোগ্য নহে। এই থিটা সমান 0 ডিগ্রি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই সেটি বুঝতে পেরেছ। এখানে আমরা এখন দেখো যাব অন্য আরেকটি অঙ্কের সমাধানে, সেটি হচ্ছে তোমার যেমন দেখো সেটি হলো 26 নম্বরের অঙ্কটি যেখানে দেওয়া আছে। এখানে যে 26 নম্বরের অঙ্কটি হচ্ছে এখানে দেখো যে সমাধান করো tan স্কয়ার থিটা। এটি খাতায় তাড়াতাড়ি উঠিয়ে নাও, আমি তোমাদের জন্য একটু ওয়েট করছি যে খাতায় তোমরা সাথে সাথে উঠিয়ে নিতে পারো। যে সাথে সাথে আমি বোর্ড থেকে মুছে ফেলি তাহলে তোমরা সবাই ঠিক খাতায় উঠিয়ে নিতে অনেকেই মানে সমস্যা করে বা ভিডিও দেখা যায় না বলে কমান্ডে যা তোমাদের জন্য সুযোগ সৃষ্টি করে দিয়েছি, আমি একটু ওয়েট করছি তোমাদের জন্য যাতে তোমরা সুন্দর করে খাতায় দেখতে পারো। আচ্ছা যাক, আজকে আমি 26 নম্বর অঙ্কটি আবার তোমাদের করে দেওয়ার জন্য চেষ্টা করছি। দেখো এখানে 26 নম্বর অঙ্কটি হচ্ছে সমাধান করো। দেখো আমি এটি তাহলে মুছে নিলাম, বোর্ডটি পরিষ্কার করো। এখানে দেখো আমি এটি বোর্ড পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি যাব তাহলে 26 নম্বর অঙ্কটির সমাধান করার জন্য। এটি হচ্ছে একটি ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায় পরীক্ষায় আসে। দেখো আমরা এটি দেখো যে সমাধান করো, সমাধান করো। এখানে খুবই একটি ইজি এবং ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। 26 নম্বর অঙ্কটি স্টার মার্ক দিয়ে দিলাম, ভেরি ইম্পর্টেন্ট। এটি কিন্তু পরীক্ষায় অনেক সময় আসে। তাহলে দেখো দাগটি হচ্ছে যে tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 ইনটু হচ্ছে 10। তোমরা অনেকে আতঙ্ক হয়ে যাও যে 1 প্লাস √3 ইকুয়াল টু 10 এই সাইড আছে, কিন্তু এই সাইড দিলেও তুমি একই কথা, যদি এই সাইডও দেয় 10 তাও একই কথা। তারপরে হচ্ছে প্লাস তোমার
√3 = 0। এই সমীকরণটি আমার সমাধান করতে হবে। তাহলে দেখো এবং ইজি বা সহজ পদ্ধতি আমরা লিখতে পারি। এখানে আছে তোমার tan স্কয়ার থিটা মাইনাস এই tan দ্বারা ভিতরের 1 কে গুণ করো তাহলে হবে তোমার tan থিটা। আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। মাইনাস দ্বারা আগে গুণ করবে, যেমন প্লাসে মাইনাসে মাইনাস √3 tan থিটা পরে এর সাথে গুণ দিয়ে দিবা প্লাস √3। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। বা দেখো আমি এটুকু কমন নেই tan, যদি আমি এখান থেকে tan যদি কমন নেই তাহলে দেখো এটি পরিস্থিতি কি দাঁড়ায়, যেমন tan থিটা -1 একটি পেলাম। এখান থেকে যদি আমরা √3 কমন নেই ওই রাশি থেকে তাহলে tan থিটা প্লাসে মাইনাসে -1। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো। আমি প্রথমে এটি tan 1 কে গুণ করেছি, যেমন 1 কে গুণ করলে tan থিটা প্লাসে মাইনাসে -√3 ইনটু tan থিটা। আমরা এখন কমন নিয়েছি tan থিটা কমন, তাহলে আমরা এই দুটি মান কমন থেকে যদি আমরা লিখি একটি 1 tan থিটা -1 tan থিটা -1 আবার আমরা লিখতে পারি। দেখো tan থিটা -√3। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। তাহলে আমরা এটা একটু সুন্দর করে দিই। দেখো tan থিটা সমান tan থিটা -1। এখানে দুটো রাশি গুণফল যেহেতু আছে ইকুয়াল টু 0 হয়, হবে এখানে tan থিটা -1 = 0 বা tan থিটা = 1 বা এখানে আমরা লিখতে পারি যে tan থিটা = tan 45 ডিগ্রির মান হচ্ছে তোমার 1 আর যদি tan বাদ দিলে ওই পক্ষ থেকে তাহলে আমরা থিটা সমান পেলাম 45 ডিগ্রি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছো। অথবা আমরা লিখতে পারি সুতরাং tan, দেখো tan থিটা -√3 কিন্তু আমরা লিখতে পারি 0 বা tan থিটা মাইনাস এদিকে ডান দিকে নিয়ে যাও √3 বা tan থিটা যদি আমরা লিখি tan থিটা সমান আমরা লিখতে পারি tan কত 60 ডিগ্রির মান হচ্ছে তোমার √3। অতএব tan থিটার মান হবে 60 ডিগ্রি। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। অতএব নির্ণীয় মান হচ্ছে যে এখানে আমরা যদি লিখি যে নির্ণীয় মান থিটা সমান 45 ডিগ্রি বা 60 ডিগ্রি, তাহলে এই হলো তোমার নির্ণীয় থিটার মান সূক্ষ্ম কোণ। আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছো। অঙ্কটি অত্যন্ত সহজ এবং ইজি এবং ভেরি ইম্পর্টেন্ট একটি অঙ্ক। এখানে আশা করি তোমরা যদি ত্রিকোণমিতিক অনুপাতগুলো বা রাশির মানগুলো তোমরা স্পষ্ট করে বা শিখে নিতে পারো তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলি করা তোমাদের জন্য একেবারে সহজ হবে বলে আমার ধারণা। কাজেই আমি আশা করব যে তোমরা এই অধ্যায়ের পূর্বে অর্থাৎ 190 পৃষ্ঠা দেখো তোমার পাঠ্য বইয়ের যে একটা চার্ট আছে ত্রিকোণমিতিক অনুপাত। এছাড়াও আমি তোমাদের কারো ভিডিওর মাধ্যমে পূর্বে একটি ভিডিওর মাধ্যমে এগুলি সূত্র আকারে বা লিখে দিয়েছি। ত্রিকোণমিতিক অনুপাতগুলো একটু মনে রাখার কলা কৌশল আরেকবার নিয়ে আলোচনা করব শেষে, যা তোমরা এবার এই অঙ্কটি তুলে নাও। আমরা এটি দেখতে পাচ্ছি যে √3 এর মান 60 ডিগ্রি। এগুলা ত্রিকোণমিতিক অনুপাত তোমাদেরকে একটু মুখস্থ করে নিতে হবে। এছাড়া তুমি যদি ক্যালকুলেটর পারো, সায়েন্টিফিক ক্যালকুলেটর হলে ওই মান ইনভার্স করে নির্ণয় করা যায় অতি সহজেই। যদি এটি না পারো তাহলে ক্যালকুলেটরের ব্যবহার তোমরা শিখে নিতে পারো ইনশাআল্লাহ।
এইখানে আমি আজকে 26 নম্বরের সমাধানটি শেষ করলাম। এখন চলো তাহলে আমরা যাই। এবার দেখো এখানে আছে তোমার যে 26 নম্বরের অঙ্কটির সমাধান শেষ করে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাইন আর cos 60 ডিগ্রি আছে। cos 60 ডিগ্রির মান হাফ। আমরা যাব এবার 27 নম্বরের অঙ্কটি সমাধান করার জন্য সর্বশেষে। তাহলে চলো আমরা 27 নম্বর অঙ্কটি সমাধান করি। এবার দেখো যে এখানে 27 নম্বরের অঙ্কটির সমাধান করার জন্য আমরা এখন বোর্ডটি পরিষ্কার করে নেই। তাহলে দেখো যে এখানে 27 নম্বরের অঙ্কটি একটু ভালো করে খেয়াল করো, যাতে 27 নম্বরের অঙ্কটি হচ্ছে এখানে দেখো মান নির্ণয় করো, মান নির্ণয় করো। আশা করি তোমরা এটি ভালো করে ফলো করো। মান নির্ণয় করো 3 cot স্কয়ার থিটা। 3 এই লিখলাম cot স্কয়ার 60 ডিগ্রি প্লাস 1/4 cos স্কয়ার প্লাস 1/4 cos স্কয়ার থিটা হচ্ছে 30 ডিগ্রি cos স্কয়ার স্কয়ার 30 ডিগ্রি প্লাস হচ্ছে 5 sin স্কয়ার থিটা প্লাস 5 sin স্কয়ার 45 ডিগ্রি মাইনাস 4 cos 60 ডিগ্রি 4 into cos স্কয়ার 60 ডিগ্রি। দেখো cos স্কয়ার 60 ডিগ্রি এখানে আমি লিখতে পারি cos 60 ডিগ্রি। দেখো এখানে আমি পুরো ডাটটুকু লিখে ফেলেছি। দেখো 5 sin স্কয়ার থিটা এখানে আমরা লিখতে পেরেছি। এখন তাহলে দেখো যে তোমরা ডাট 27 নম্বরের ডাটটি খাতায় উঠিয়ে নাও। দেখো এখন আমরা 27 নম্বরের অঙ্কটিকে বলা হচ্ছে যে মান নির্ণয় করো। এই মান নির্ণয় করার জন্য আমাদেরকে দেখো যে 27 নম্বরের অঙ্কটি cot 60 ডিগ্রি, তাহলে cot এখানে 3 আছে আর cot 60 ডিগ্রির মান তুমি এখানে দেখো আছে 1/10 উল্টো মান তুমি বসিয়ে দিতে পারো 1/√3। যেহেতু এটির উপর আছে স্কয়ার, তুমি মানের উপর স্কয়ার দিয়ে দিবি। আর এখানে হচ্ছে প্লাস 1/4। আশা করি কোসেক 30 ডিগ্রি মান। তাহলে এখানে কোসেক সাইন আর কোসেক হলো তোমার উল্টো বা বিপরীত। যেহেতু সাইন 30 ডিগ্রির মান হলো হাফ, তাহলে কোসেক হবে তোমার 2। এখানে আমরা যেহেতু স্কয়ার আছে আমরা সেটির উপর স্কয়ার দিয়ে দিব বা বর্গ দিয়ে দিচ্ছি। এখানে দেখো 5 আছে, sin তোমার 45 ডিগ্রি ইনটু 5, তাহলে 45 ডিগ্রির মান আমরা জানি মুখস্থ। দেখো 1/√2 এর উপর স্কয়ার তুমি স্কয়ার দিয়ে দাও। এখানে গুণ cos 60 ডিগ্রি, আমরা জানি cos 60 ডিগ্রির মান হলো তোমার হাফ। তাহলে আমরা এর উপর যেহেতু স্কয়ার আছে আমরা স্কয়ার বসিয়ে দিলাম। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সেটি বুঝতে পেরেছো। cos 60 ডিগ্রির মান হাফ। এখন আমরা এটিকে করব তোমার ক্যালকুলেশন। দেখো 3 রয়ে গেল এখানে, আর এটিকে যদি আমরা বর্গ করি তাহলে 1 এর 1 থাকবে। এখানে রুটের সাথে যদি স্কয়ার যায় কাটা থাকে তোমার 1/3। এখানে তোমার দেখো আছে 2 দুগুণে 4 বর্গ করলে, আর এখানে 1/4 গুণ, এখানে 5 গুণ আছে তোমার, এখানে রুট যদি কাটা যায় তাহলে থাকে তোমার 1/2।
মাইনাস এখানে 4 গুণ করলে এখানে থাকে 1/4। আশা করি যে শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। আমরা এখানে cot 60 ডিগ্রি মান এবং cosec 30 ডিগ্রি মান এবং হচ্ছে তোমার sin 45 ডিগ্রি মান এবং cos 60 ডিগ্রি মান আমরা বসিয়েছি এবং ক্যালকুলেশন করেছি। এখন হলো তোমার কাটাকুটি যায় কিনা দেখো, যে এখানে √3 আর উপরে নিচে 3 কাটা যায়। এখানে উপরে হচ্ছে তোমার 4, নিচে 4 কাটা যায়, আর এখানে হচ্ছে 4 আর এখানে হচ্ছে 4 এ কাটা যায়। তাহলে আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। এখানে রয়ে গেল অবশিষ্ট দেখো 1 প্লাস এখানে রয়ে গেছে অবশিষ্ট 1। তাহলে আশা করি এখানে প্লাস গুণ করলে আমার দাঁড়ায় 5 এখানে 2। এই 5 উপরের সংখ্যার সাথে গুণ হয়, তোমরা অনেকে নিচের সংখ্যার সাথে গুণ করে ফেলো, আমি দেখেছি। এখন -1 এখানে রয়ে গেল, অবশিষ্ট একটা -1 আর একটা +1 এর সাথে চলে যায়। তাহলে আমার থাকে 1 + 5/2। আশা করি যে তোমরা এইটুকু বুঝতে পেরেছো। এখন যারা 4, 5 এর রসাগু এবং গসাগু অর্থাৎ ভগ্নাংশের যোগ বিয়োগ করেছ তাদের জন্য আশা করি যে ব্যাপারটি একেবারে ইজি। দেখো এখানে যে ব্যাপারটি হচ্ছে এখানে তাদের জন্য একেবারে ইজি। আমরা এখন সরল করব। দেখো আমরা যদি সরল করি, এটি আমরা কিন্তু 4, 5 এ সরল করা শিখেছি ভগ্নাংশে। তাহলে রসাগু হবে তোমার 2। তাহলে এটির নিচে কিছু নেই, অনেক মানে ধরে নিবে যে এটির নিচে একের নিচে আরেকটি 1 আছে। তাহলে ওই 1 হলো হরটা এই রসাগু 2 কে ভাগ করব। আর 2 কে যদি 1 দ্বারা ভাগ করা হয় তাহলে 1 দ্বারা আবার যদি ভাগ করো, যদি 1 দ্বারা 2 কে যদি ভাগ করো তাহলে 2 আর 2 কে তাহলে এখানে হবে 2। তাহলে 2 দ্বারা 2 কে ভাগ করো 1 দ্বারা 5 এর গুণ করো 5 কি 5। আশা করি তোমরা একটু 5 আর 2 হবে এখানে 7। তাহলে তোমার নিচে হলো 2, এই হলো 2/7। আশা করি যে প্রিয় শিক্ষার্থীরা এটি তোমরা বুঝতে পেরেছো। অতএব নির্ণেয় মান হবে নির্ণেয় মান। সুতরাং নির্ণেয় মান আমরা লিখতে পারি যে নির্ণেয় মান সমান হচ্ছে 7/2। এই ছিল আজকে 27 নম্বর অঙ্কটির সমাধান এবং তোমরা আশা করি সবাই অঙ্কটি সহজেই বুঝতে পেরেছ। এখন আমার কথা হলো যে এখানে যদি তোমাদের আমার ভিডিওটি তোমাদের সকলের জন্য যদি উপকারী এবং ভালো মনে হয় তাহলে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা, যাতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমার কাছে পৌঁছে যায়। এবং যদি কোনো মন্তব্য থাকে তাহলে তুমি কমেন্ট বক্সে কমেন্ট লিখে অবশ্যই পাঠিয়ে দিবা, আমি তোমার উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সকলেই ভালো থাকো এবং সুস্থ থাকো।